আমাদের মাথায় কখনোই এটা কাজ করে নাই যে বিএনপি গণভোটের ম্যান্ডেটকে নাই করে দেওয়ার চেষ্টা করবে, আন্ডারমাইন করার চেষ্টা করবে সংবিধানের দোহাই দিয়ে। এখনো আমরা কিন্তু বিএনপির পতন চাই, পদত্যাগ করেন, টেনে হিচ্ছে নামাইতে হবে এখানে নাই। আমরা বারবার বিএনপিকে তার ভুলগুলোর কথা মনে করিয়ে দিচ্ছি, তার অতীতের ভুল, তার 16-17 বছরের আওয়ামী ফ্যাসিবাদের সময়কার ঘটে যাওয়া ঘটনাগুলো। বিএনপি কোনো অধ্যাদেশ মানেই তো খণ্ডকালীন, আমার এটা ব্যাখ্যা করার দরকার নেই ফুয়াদ ভাই এখানে থাকার পরে। তো খণ্ডকালীন একটা আইন কখনোই পার্লামেন্ট, পৃথিবীর কোনো পার্লামেন্ট মানতে বাধ্য না। যদি খুব ভালো আইনও হয় পার্লামেন্ট মানতে বাধ্য করা যাবে না, কিন্তু পার্লামেন্ট জনস্বার্থে নিজেই মানা উচিত। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে গত কয়েকদিন তুমুল ব্যস্ততা ছিল জাতীয় সংসদে। এক ইস্যুতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ। শেষ পর্যন্ত সরকার বিরুদ্ধে সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে ওয়াকআউটও করে বিরোধী দল। এরপর সংসদ অধিবেশন মুলতবিতে গিয়েছে। গণঅভ্যুত্থান এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশে সরকার এবং বিরোধী দলের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ম্যাগাজিন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এখনও যারা ভোট দিয়েছেন অনেকের কিন্তু অমোচনীয় কালি শুকায়নি। এরই মধ্যে সরকারের প্রতি বিরোধী দলের অভিযোগ বিশ্বাসভঙ্গের, এবং সেজন্য তারা ইতিমধ্যে এক দফা রাজপথেও গিয়েছে। আপনার কাছে কি বিষয়টিকে কেমন, মানে আমরা তো বিভিন্ন এই বিষয়গুলোতে আলোচনা করেছি এই বিভিন্ন অধ্যাদেশগুলো নিয়ে, কিন্তু এই যে মোটামুটি অধ্যাদেশগুলো প্রায় শেষের দিকে, আর অল্প কিছু বাকি আছে। বেশিরভাগ অধ্যাদেশই পাশ হয়ে গেছে, যেগুলো পাশ করার কথা। তো সরকার এবং বিরোধী দলের যে সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়ালো, গত শেষ দিন আমরা দেখলাম যে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে বিরোধী দল। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। বহু বছর যেহেতু আপনার নির্বাচন ছিল না, গণতন্ত্র ভোট ছিল না, 2001-এর পরে মোটা দাগে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সব দল অভিযোগ সত্ত্বেও এই নির্বাচনটাকে মেনে নিয়েছে এবং সংসদে অংশগ্রহণ করছে। তো সেই সংসদটার প্রতি আমাদের প্রত্যাশার জায়গাটা খুব বেশি ছিল আর কি। কারণ 17-18 বছরের যে জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদ, 1.5 বছর সময় ধরে সংস্কার, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, গণভোট, এই সব কিছু মিলে আমাদের জাতীয় রাজনীতিতে অত্যন্ত দিকবদলকারী অনেকগুলো ঘটনা ঘটে গেছে আর কি গত সময়টাতে। তো সেই জায়গাতে আমরা সবাই আশা করেছিলাম যে বিএনপি সরকার এসে অন্য যে কাজগুলো করবে সেগুলো নিয়ে আমরা সমালোচনা করব। আমাদের মাথায় কখনোই এটা কাজ করে নাই যে বিএনপি গণভোটের ম্যান্ডেটকে নাই করে দেওয়ার চেষ্টা করবে, আন্ডারমাইন করার চেষ্টা করবে সংবিধানের দোহাই দিয়ে, যে এবং খুবই কনস্টিটিউশনের দোহাই দিয়ে খুবই বোগাস আর্গুমেন্ট প্রডিউস করতেছে। পার্লামেন্ট সভরেন, জুডিশিয়ারি তাদের আপার হ্যান্ড আছে, সংবিধান এর বাইরে যাওয়া যাবে না, এই কথাগুলো সাথে তো আমরা আসলে পরিচিত গত আমল থেকে। এবং আমরা কেউ ধারণা করি নাই যে জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপিকে সমালোচনা করতে হবে, এটা অ্যাটলিস্ট আমরা কেউ আলোচনা করি নাই। কারণ বাংলাদেশে প্রথমবারের মতো একটা সংসদ তৈরি হয়েছে, যেই সংসদটার সরকারি দল বিরোধী দল পুরোটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির যে ক্যানভাস, এই ক্যানভাসের মধ্যে আছে, এই মোটা দাগে এটার মধ্যে আছে। তো সেই রকম একটা জায়গায় আমরা সবাই ধারণা করেছিলাম যে রাষ্ট্রের সংস্কারগুলো খুব সিরিয়াসলি এক্সপিডাইট করা হবে, বাস্তবায়ন করা হবে, প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সাজানো দরকার আমাদের অভিজ্ঞতা থেকে, ফ্যাসিবাদের আমলের জুলুম নির্যাতন থেকে, এবং সেটা সবচেয়ে বিএনপিকে সামনে রেখেই করা হয়েছে। কারণ গত 17-18 বছর বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল, জুলুম শিকার, গুম টুম, মিথ্যা মামলা সব কিছু মেলায়। তো সেই জায়গাটা আমাদেরকে সবাইকে হতাশ করেছে আর কি, যে বিএনপি জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার, যেগুলো নিয়ে আমরা মোটা দাগে সবাই একমত হয়েছি, 2-4টা নোট অফ ডিসেন্ট আছে, এবং যে রিসাউন্ডিং ম্যান্ডেট আসছে, 70% লোক হ্যাঁ বলেছে, সেইখানে সার্টেনলি সিভিল সোসাইটি থেকে শুরু করে সবাই, এখন বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছে, আমরা কিন্তু সবাই বিএনপির শুভাকাঙ্ক্ষী ছিলাম এবং এখনও আছি। এখনও আমরা কিন্তু বিএনপির পতন চাই,
পদত্যাগ করেন, টেনে হিচ্ছে নামাইতে হবে, এখানে নাই। এখনও আমরা যেটা বলছি কারেকশন প্রসেসের মধ্যে আছি, যে আমরা বারবার বিএনপিকে তার ভুলগুলোর কথা মনে করিয়ে দিচ্ছি, তার অতীতের ভুল, তার 16-17 বছরের আওয়ামী ফ্যাসিবাদের সময়কার ঘটে যাওয়া ঘটনাগুলো, এগুলো না করলে কি কি বাস্তবতা তৈরি হতে পারে ঐতিহাসিকভাবে, সেগুলো বারবার মনে করিয়ে দেবার চেষ্টা করছি। কারণ বিএনপি ডুবলে সবাই তো ডুববো, খালি একজন ডুববে না তো। বিএনপি যতবার ডুবছে দেশকে নিয়ে ডুবছে, পুরো জাতীয়তাবাদী ফোর্সকে নিয়ে ডুবছে। অতএব সেই জায়গাতে বিএনপির ভুলের খেসারত যারা আজকে আমরা বিএনপির সমালোচনা করছি আমাদেরকেও দিতে হবে। তো এই জন্য আমরা বারবার বলছি এবং বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের এই হতাশার জায়গাটা মানে এটা মানে আস্থার সংকট না, এটা হচ্ছে প্রত্যাশার সংকট। যে একটা সরকারকে আমরা এই কাজগুলো সে করবে এত দ্রুত এত অল্প সময়ে, এইটা আমরা কেউ আশা করি নাই। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। জনাব রেজাউল করিম রনি, বিরোধী দল পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এতগুলো অধ্যায় বিল এসছে, ঠিকমতো পড়ারও সময় পায়নি তারা, এবং জাতীয় সংসদে স্পিকার এবং সরকার দলীয় চিফ হুইপ তারাও স্বীকার করেছে হ্যাঁ খুব বেশি সময় দেওয়া যায়নি বা আসলে পড়া যায়নি। এই সুযোগে সরকারি দল নাকি ছল চাতুরি করে অধ্যাদেশ বা বিলগুলো পাশ করিয়ে নিয়েছে, এটা বিরোধী দলের অভিযোগ। আপনি কি মনে করেন এই যে যতগুলো বিল আসছে অনেক পরিবর্তনের ভিতরে আসছে, সরকারের তরফ থেকেও স্বীকার করা হয়েছে যে আসলে এত দ্রুত করা হচ্ছে যে আসলে ভিতরে কি কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে, মানে অনেক সময় বিরোধী দলরা প্রয়োজনীয় সময়টুকু পাচ্ছে না। এটা আপনি এটা এই বক্তব্যের সাথে আমি একমত না। কারণ হলো প্রথমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা শুনবার জন্য, এবং আমার সহালোচক প্রিয় ফুয়াদ ভাইকেও শুভেচ্ছা, যারা দেখছেন সবাইকে সালাম। এই বক্তব্যের সাথে আমি একমত না এই কারণে যে নতুন কোনো জিনিস তো এখানে আসতেছে না, যেগুলো পরিবর্তন করা হয়েছে এই অধ্যাদেশগুলো তো সবই আগের, মানে কি ইস্যুগুলো আগের, তো ইস্যুগুলো জানা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার সময় যেই পরিবর্তনগুলো সরকার করে ফেলার কথা সেগুলো যদি সরকার করে ফেলতো, কিছু করার ছিল না। প্রত্যেক সরকারের নির্বাহী ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা জাস্টিফাইড হোক, মানে লেজিট হোক, বৈধ হোক বা অবৈধ হোক, তথাকথিত অবৈধ হোক বা প্রকৃত অর্থে অবৈধ হোক, নির্বাহী ক্ষমতা থাকে, তো করা হয় নাই। তো ফলে এই ইস্যুগুলো তো জানাই ছিল। তো এইটা যথেষ্ট সময়, এটা আমার মনে হয় না যে সঠিক ব্যাখ্যা সরকারি দল, বিরোধী দল এবং যারা অবজার্ভ করছে তাদের দিক থেকে। কারণ নোন ইস্যু, হ্যাঁ সংস্কার দেখেন, বিএনপি জুলাই বিরোধী, বিএনপি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি মানে এগুলো তো ছোটবেলা থেকে শুনতেছি, অলমোস্ট সামথিং নতুন কিছু শুনতেছি। আচ্ছা, বিএনপি সমালোচনা করা যাবে না এই কথা আমরা একবারও বলি না, অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু সমালোচনা করার আগে যেটা দরকার, সমালোচনা করার পরিবেশ তৈরি করা দরকার। বিরোধী দল সংস্কার বিষয়ে যে রাজনীতিটা এখন সামনে আনছে, এইটা বাংলাদেশে নতুন না। আপনাদের সবারই মনে থাকার কথা, 111 সরকারের সময় বাংলাদেশে সংস্কার একটা জোয়ার উঠছিল কিন্তু, এবং তখনকার আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যেও সংস্কারপন্থী হওয়ার একটা জোয়ার শুরু হয়ে গেছিল। আজকে যদি আপনি সমাজে পোলারাইজেশন দেখেন, একইভাবে সংস্কারের ব্যাপারে একটা পোলারাইজেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির এজেন্ডা শুধু সংস্কার না, বিএনপি এই জন্য সংস্কারের কথা বলেও না। বিএনপির এজেন্ডা হলো পুনর্গঠন, দেশ পুনর্গঠন করা, এবং সেই পুনর্গঠন করার জন্য বিএনপির স্পেসিফিক পদ্ধতি আছে, প্রকল্প আছে, প্রস্তাবনা আছে, 27 দফা, 27 দফা থেকে 31 দফা, 31 দফা থেকে নির্বাচনী ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো পরে নির্বাচনে সরকারের দায়িত্ব গ্রহণ। এখন সেটা ধরে ধরে কাজ করবে। সেটা ধরে ধরে কাজ করতে গিয়ে সে যে অঙ্গীকারগুলো করছে, জুলাই সনদ, যেটার পক্ষে সে নিজেও হা ভোট চেয়েছে, এবং হা ভোটে খুব সিগনিফিক্যান্ট আপনার নাম্বার লোক হা ভোট দিয়েছে, সেটা বিরোধী দল স্বীকার করছে, এবং বিএনপিও হা ভোটের ক্যাম্পেইনিং করেছে। কোন হা ভোটের জন্য? এই জুলাই সনদের জন্যই তো। এবং সেই জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, পজিশন পরিষ্কার। এখন প্রবলেম হচ্ছে জুলাইয়ের অঙ্গীকার, জুলাই সনদ বলতে এই একই জিনিস সবাই বুঝে না। আচ্ছা, গণভোট, অধ্যাদেশ এগুলোকেও বুঝে অনেকে মানে বিরোধী পক্ষ। বিএনপি বুঝে হলো যেটা সে স্বাক্ষর করছে রাজনৈতিক চুক্তি আকারে জনগণের সাথে, যেটাতে সে ওই টিপ বৃষ্টিতে সবাই মিলে স্বাক্ষর, ওইটাকে বিএনপি বুঝে। বিএনপি কোনো অধ্যাদেশ মানেই তো খণ্ডকালীন, আমার এটা ব্যাখ্যা করার দরকার নেই।
ফুয়াদ এখানে থাকার পরে। তো খণ্ডকালীন একটা আইন কখনোই পার্লামেন্ট, কোনো পৃথিবীর কোনো পার্লামেন্ট মানতে বাধ্য না। যদি খুব ভালো আইনও হয়, পার্লামেন্ট মানতে বাধ্য না, বাধ্য করা যাবে না, কিন্তু পার্লামেন্ট জনস্বার্থে নিজেই মানবে, মানা উচিত। একটা হলো পার্লামেন্টের বাধ্যবাধকতা এখতিয়ারের বিষয়। সেটা তো আমরা জানলাম। তো পার্লামেন্ট কি অ্যাক্ট করছে আপনি অবজার্ভ করে? হ্যাঁ, পার্লামেন্টে এই যে পুরা বিলগুলো আসছে, এই যে পুরো অধ্যাদেশগুলো আসছে, সবগুলো কিভাবে আসছে, পার্লামেন্টের নিয়মে কি? পার্লামেন্টের নিয়ম হলো এটা পার্লামেন্টের কমিটির মাধ্যমে আসে। এবার সেই কমিটিতে কি শুধু সরকারি দল থাকে? না, বিরোধী দলও থাকে, কিন্তু বিরোধী দলই থাকে। সব মিলে আমরা যা দেখতে পাচ্ছি তাতে না, প্রথম আগেই মানে বিলটা উত্থাপিত হওয়ার আগেই, পাশ হওয়ার আগেই, তাহলে যে কমিটিটা, সেই কমিটির বিরোধী দল ছিল। তাহলে বিরোধী দল থাকার পরেও সেই বিলগুলোর ব্যাপারে আপত্তি অনাপত্তি, এবং যেই 16টা বিল আজকে এই আপনার অধ্যাদেশ রহিতকরণ করা হলো, সেই রহিতকরণ করার স্পষ্ট কারণ হিসেবে সংসদীয় কমিটি, যে কমিটি সরকার বিরোধী দল যৌথভাবে গঠিত, সেই কমিটির বক্তব্য এবং বিরোধী দল যে বক্তব্যকে কেন্দ্র করে সংসদের বাইরে আলোচনা করছে, রাজনীতি করছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই প্রত্যেকটা তফাৎ ধৈর্য ধৈর্য আমরা এতদিন আলাপ আলোচনা করছি, সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সে ব্যাখ্যার প্রয়োজন নেই। এখন তাহলে যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটাকে আমি মনে করি এখানে প্রপার বিরোধিতা হচ্ছে না, একটা পারসেপশন ক্রিয়েশনের পর্যায়ে আছে বিরোধী দল। আচ্ছা, আমরা বিএনপির ব্যাপারে বিরোধিতা করার যে রাজনীতিটা, বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতার জন্য বিরোধিতা করুক, সেটাও সমস্যা না, কিন্তু কি স্টেজে আছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। জাস্ট একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করা। ঠিক আছে, আমরা আরেকটু ডিটেইল আলোচনা করব বিরতির পরে। দর্শক, আমরা একটা বিরতি দিয়ে আছি, ফিরে আসছি একটু পরে। রেজাউল করিম রনি, আপনার কাছ থেকে শেষ করেছিলাম, আপনার কাছে আবার আসি। অপেক্ষাকৃত পাওয়ার এক্সারসাইজের জায়গা কম এমন একটা বিল হচ্ছে জুলাই জাদুঘর, যেটা লাস্ট দিন আলোচনা হয়েছে এবং ওইখান থেকে ওয়ার্কআউট করেছে বিরোধী দল। এই যে পরিচালনা পর্ষদের প্রধান কে হবেন, তার নিয়োগের যে ব্যাপারটা, সেখানে সংসদীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এই পরিবর্তনটা আনা, এবং সরকার চাইলে সদস্যদের মানে নিয়োগ বাতিলও করতে পারে, এই ধরনের পরিবর্তনগুলো কি মানে কি সুবিধা দিবে বিএনপিকে, যে কারণে যেটা মানে এই ধরনের পরিবর্তনগুলো বিরোধী দলকে দূরে ঠেলে দিচ্ছে, এই ধরনের পরিবর্তন কি সুবিধা দেবে বিএনপি? পরিবর্তন হচ্ছে না কোনো, এটা তো কোনো পরিবর্তন না, এটা তো আইন এখনো না। হ্যাঁ, মানে বিলটা পাস হয়েছে, আইন পরিণত হবে রাষ্ট্রপতি স্বাক্ষর দিলে, কিন্তু আর ধারণা করা যায় যে রাষ্ট্রপতি স্বাক্ষর দেবেন যদি, কিন্তু আইন পরিবর্তনের জন্য বিরোধী দলকে আহ্বান করা হয়েছে। কিন্তু তাহলে এখানে আপত্তি ছিল, কিউরেটর কে হবে, কিউরেটর কে হবে, এটা নিয়েই তো বিতর্কটা। পরিচালনা পর্ষদের প্রধান, যেখানে আগে উন্মুক্ত ছিল যে কেউ হতে পারেন, এখন উন্মুক্তই আছে। এটা এখানে তো প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আগে ওইভাবেই ছিল, আগে যেভাবে ছিল এটা রাখা হয়েছে। এখন নতুন করে কোনো আপনার এইটা তো শুধু জাতীয় জাদুঘর না, আপনার জুলাই জাদুঘর নেই, অধ্যাদেশের যেহেতু জুলাই জাদুঘর নেই, আমি বলছি আরো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অভিযোগ সরকারি দলের প্রতি আছে। সেক্ষেত্রে সরকারি দলের রেসপন্সটা কি? সরকারি দলের রেসপন্সটা হলো আপনার টোটাল বিষয়ের আইনি সংস্কার ছাড়া এটা আপনি হুট করে যখন আপনি দিবেন, এটা তো ডিসফাংশনাল হয়ে যাবে। সেখানে যদি একটা অটোক্রেসি তৈরি হয়, সরকার যদি আপনার সেখানে ভূমিকা রাখার সুযোগ না পায়, তাহলে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। সরকারের নিয়ন্ত্রণ যেরকম লাগবে, সরকারের লোক না থাকলেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় থাকে। সরকারি নিয়ন্ত্রণ ছাড়া একটা প্রতিষ্ঠান যখন আপনি ছেড়ে দিবেন, সেই প্রতিষ্ঠানটা যখন রাষ্ট্র জনস্বার্থ বিরোধী অবস্থান নেবে, নিয়োগ তো রাষ্ট্রই দিচ্ছে, নিয়োগ তো সরকারই দিচ্ছে। তার সরকার যদি দেয়, তাহলে সরকার একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা তো থাকতে হবে, কোনো না কোনোভাবে। স্বাধীনতা দেন আপনি, যেমন বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীন তো, হ্যাঁ, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ তো থাকে। বিশ্ববিদ্যালয় তো রাষ্ট্রবিরোধী কার্যক্রম উৎসাহিত যদি করে, এই ধরনের পরিবর্তনগুলোকে আপনি বলছেন যে মানে প্রয়োজন, যৌক্তিক, প্রয়োজনীয় না। এই পরিবর্তনগুলো যথেষ্ট ইনকোয়ারির দাবি রাখে, এই মুহূর্তেই করে ফেলার অবস্থায় নাই। আরেকটা হলো যে জুলাই জাতীয়ঘরের কিউরেটর আগে যিনি ছিল, এখনো তো তাকেই রাখা হয়েছে, তাকে তো সরানো হয় নাই। পরিবর্তন আসতে পারে, সেটা তো সরকারের সিদ্ধান্ত। হ্যাঁ, তাহলে পরিবর্তনের বিধানটা তো আগে ঠিক করতে হবে, তারপরে না পরিবর্তন। সে বিধান ঠিক করার ব্যাপারে আলাপ আলোচনার দরকার আছে। সরকারি দল থেকে বলছে এটা এখনই আপনারা যেভাবে চাচ্ছেন এভাবে না করে, আমাদের এই প্রস্তাবনা আছে, আপনাদের এই প্রস্তাবনার মধ্যে একটা জায়গায় আমাদের আসতে হবে। না এসে আপনারা যেভাবে বলছেন যে টোটাল গভর্নমেন্ট সমস্ত বডি কাট আপ করে দিয়ে এটা এইভাবে কোনো প্রতিষ্ঠান চলে না, চলতে পারে না।
এটা একটা chaotic কন্ডিশন তৈরি করবে। সো এই জিনিসগুলো নিয়ে আরো আলাপ আলোচনা দরকার। দুইটার একটা ব্যালেন্স হওয়া দরকার, সরকার ইনভলভমেন্ট এবং প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, দুইটার একটা সমন্বয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে একটা হেলদি এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে। ধন্যবাদ রেজাউল করিম রনি। ব্যারিস্টার ফুয়াদ, একই সাথে ব্যাংক রেজুলেশন বিল একটা পাশ হয়েছে, যেটায় একীভূত 5 ব্যাংক তাদের সুযোগ আছে তাদের স্ব মালিকানায় ফেরত যাওয়ার, যে কাজটা অন্ধ্রপ্রদেশ সরকার করেছিল। গভর্নর অনেক বেগও পেতে হয়েছে এই কাজটি করতে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এরকম একটা বিল দেখেন, এটা মানে কমন ফ্রেম। এই যে 16টা অধ্যাদেশ যে বিল আকারে প্রেজেন্ট করে পাশ করলো না, রাটিফাই করলো না আপনার, এবং যেগুলো করলো আবার সংশোধনী দিয়ে করলো, দেখেন যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন অনেকে, এইটা নিয়ে কিন্তু কমিটিতে ক্রস পার্টি একমত হয়েছে যে এটা অধ্যাদেশটা ইন্টারিম যেভাবে দিয়েছে আমরা এইভাবেই সবাই এটা পাশ করব। সরকার কিন্তু একমত হয়েছে। একমত হয়ে যাওয়ার পরে বিলটা প্রস্তাব করবার পরেই বিলের সংশোধনীর জন্য সরকারি দলের এমপি আবার সংশোধনী প্রস্তাব করেছে। সাধারণত সরকারি দল বিল প্রস্তাব করবার পরে এটা সংশোধনী থাকলে কমিটি স্টেজ এটা রিজলভ হয়ে আসে সরকারি দলের পক্ষ থেকে। সরকারি দলের সদস্যকে দিয়ে লাস্ট মোমেন্টে এই কাজটা করানো, এটাকে কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন যে ব্রিচ অফ ট্রাস্ট, যে আমরা কমিটি মিটিংয়ে তো একমত হয়েছি যে এটা এইভাবেই যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা দেখেছি যে একটা মানে এক্সটেন্ট অফ স্বাধীনতা দেওয়ার যে জায়গা, দেখেন মানবাধিকার কমিশন, দুদক, পিএসসি, নির্বাচন কমিশন, প্রত্যেকটার কাঠামো নিয়ে কিন্তু আমরা ডিটেল আলোচনা করেছি। বিএনপি এগুলোতে একমত হয়নি। একমত না হওয়ার যে কুফল, এই কুফল কিন্তু সবচেয়ে বেশি পেতে হয়েছে বিএনপিকে। দুদক দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হেনস্থার শিকার কে হয়েছে? বিএনপি হয়েছে। নির্বাচন কমিশন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে? বিএনপি হয়েছে। মানবাধিকার কমিশন না থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছে, ভবিষ্যতে তাই হবে। একইভাবে দেখেন এই যে ব্যাংকিং রেগুলেশনের কথা যেটা রেফার করলেন, এই যে ইচ্ছামতো পরিবারের সদস্যদেরকে ডাইরেক্টর বানানো 3 বছর, 6 বছর, 12 বছর, তারপর একাধিক ব্যাংকের মালিকানা নিয়ে এসালম যে সিন্ডিকেটটা তৈরি করেছে, যে এই যে গ্যাংস্টার মানে ক্রিপ্টোক্রেটিক রেজিম তৈরি করেছিল, এইটাকে আন্ডু করবার জন্যই তো এই প্রস্তাবনাগুলো, যে আমাদের অর্থনৈতিক খাত, দেশের প্রায় 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে হাসিনা যখন পালাইছে। অতএব সেই রকম একটা জায়গায় এই সংস্কারগুলো ছিল ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সংস্কার, এবং ওয়াইড রেঞ্জ অফ কনসালটেশন করা হয়েছে এক্সপার্টদের সাথে। তখনও কিন্তু ব্যাংকের রেগুলেশনে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি এখানে হাত দিলেন কেন? জুলাই জাদুঘরের আলোচনা, এই প্রস্তাবনা তো ছিল এতদিন ধরে, কই আপনি কিন্তু নোট অফ ডিসেন্টও দেন নাই এখানে, তাহলে এখানে হাত দিলেন কেন? আপনি পাশ করতেন, তারপরে প্রয়োজনে আপনি আবার প্রস্তাবনা দিতেন যে কাঠামোগত সমস্যার কারণ এটা পরিচালনা করতে এই সমস্যা হচ্ছে, আমরা একটা সংশোধনী প্রস্তাব করছি। 3 মাস পরে একটা সংশোধনী দিতেন। কি সমস্যা হচ্ছে বর্তমান ক্রাইটেরিয়াতে চলতে? ইভেন দেখেন আপনার পত্রিকায় দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকীকে এখনও সভাপতি রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান ডেলিগেশন আসে, তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি মোস্তফা সরোয়ার ফারুকীকে। ওয়াই? আপনার ওখানে টিম ভিজিট করতে পারছে না, এটার কাজ হল্ট করে রেখেছে। এটা যে গতিতে চলছিল, এটা একটা উদ্বোধন টাইম আছে, তো এটাকে আপনি পাবলিকের জন্য তো ওপেন করে দেবেন, সেটা করবার চেষ্টা করা হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে, বিএনপি সহ মিলে, তাহলে সেই কাজগুলোকে আপনি ফিরিয়ে নিচ্ছেন কেন? আপনি নতুন করে আওয়ামী লীগ হইতে চান? কি কারণে? এরপর আপনি শুরুতেই প্রশ্ন করেছিলেন সময়ের ব্যাপারে, খুবই ওয়াইড রেঞ্জের মানে জেনুইন কোয়েশ্চেন। এতগুলো বিলের ব্যাপারে সিরিয়াস ডিবেট করার তো সুযোগ কম, তাই আমরা প্রস্তাব করেছিলাম একটা ম্যাসিভ সংশোধনী বিল আনেন, পুরোটা 133টা মিলে এটা পাশ করে ফেলেন, যা আছে জুলাই সনদে পুরোটা পাশ করেন। পাশ করার পরে এরপরে আপনার তো সময়ের মানে লিমিটেশন আছে, 30 দিনের ভিতর সব করতে হবে। সরকার সংসদ ডেকেছে, সেটাও তো অনেক লেটে ডেকেছে। তাহলে সেই জায়গাতে আপনার এই বাস্তবতাটা সবার জন্য গ্রহণযোগ্য হতো, যা আছে যেভাবে আছে পাশ করে ফেলেন। এরপরে সংশোধনী, সরকারের তো ব্রুট মেজরিটি আছে, আপনি এই এপ্রিলে না চাইলেও আপনি মে মাসে তো এটা পাশ করে ফেলতে পারতেন, জুলাইতে পারতেন। আপনার তো অবারিত সুযোগ ছিল। এই যে গায়ে পাড়া দিয়ে পানি ঘোলা করে নিজেকে আনপপুলার করবার চেষ্টা করছে দিনে রাতে বিএনপির, এবং বিএনপি এই কাজগুলো নতুন করছে না, এই কাজগুলো ঐতিহাসিকভাবে সে বারবার করেছে। আমাদের ছোট ভাই আছে সরোয়ার তুষার, ও একটা বিখ্যাত কথা বলছে, ভাল লাগছে, যে বিএনপি হইল ব্যর্থ আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইল সফল বিএনপি।
মানে বিএনপি দুষ্টামি করতে চায় কিন্তু শেষ পর্যন্ত সে করে উঠতে পারে না। সে তালগোল পাকায়া টাকায়া আপনার ওই পানি ঘোলা টোলা কইরা টইরা এরপরে বেকুবের মতো তার ক্ষমতা ছাড়া লাগে। আওয়ামী লীগ হইল সেই বিএনপি যা যা করতে বিএনপি চাইছিল এইটা সে সফলভাবে করে। সে নির্বাচন ধ্বংস করে হইল, গণতন্ত্র ধ্বংস করে হইল, রাতের ভোট করে হইল, ফেসিবাদ তৈরি করে হইল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নিজ দায়িত্বে আওয়ামী লীগ হবার একটা চেষ্টা করছে, এবং আমরা ইতিহাস থেকে দেখেছি এটা সে করতে পারবে না, বরং সে ডুববে, আমাদের সবাইকে নিয়ে ডুববে। এখানে আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সে আবার কায়েম করবে। সে যে এখন কিছু ইলিউশনের মধ্যে আছে, ইলিউশনের একটা বড় জায়গা কি, তার সামনে কোনো সিরিয়াস অপোজিশন নাই, যে এন্টি ইনকামবেন্সি বিএনপিকে হারায় কেউ ক্ষমতায় চলে যাবে সেরকম কোনো সে ফোর্স দেখতে পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, যেটা রনিও বিভিন্ন মিটিংয়ে বলে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সাপেক্ষেই যেহেতু বিএনপি জামাতের একটা চিন্তার ঐক্যের জায়গা আছে, ওই সংশোধনী বিল কিন্তু দুই দল মিলে একসাথে পাশ করে ফেলছে, আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ থাকার যে অধ্যাদেশ। এই প্রশ্নের কারণে, এই টেনশনের কারণে জামাত ও বিএনপিকে খুব বেশি প্যারা দিবে না, প্রেসারে রাখবে, কিন্তু টাইনা হিসরা তারে ক্ষমতায় আনবে, কারণ তার বিকল্পটা সে জানে, এটার বিকল্প হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই জায়গাতেও বিএনপি একটা কমফোর্ট জোনে আছে যে আমাকে এখন ঠেলা ধাক্কা দিয়ে কে করতে পারবে। কাল হচ্ছে, এইটাই তার জন্য হচ্ছে পরমতম কাল হয়ে দাঁড়াবে। কারণ জুলাইয়ের জেনারেশন তারা পলিটিক্যাল পার্টি করে না, কিন্তু এটা কিন্তু নিজস্ব একটা পার্টি ইটসেলফ। আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে আবার আলোচনা করবো। আমরা একটা বিরতিতে আছি দর্শক, আমরা একটা বিরতি আছি, ফিরে আসছি একটু পরে। আবারও ফিরে এলাম বিরতির পর। বেস্ট ফুয়াদ, আমরা শেষবার যখন আপনার সাথে কথা বলি তখন আমরা জুলাই যোদ্ধাদের একটা বিশাল অংশের মানে বিরাগভাজন হওয়ার কথা বলছিলেন বিএনপির তরফ থেকে। এই প্রসঙ্গে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে আজকেই এসছে গণমাধ্যমে যে নেপালে শ্রমমন্ত্রী তাকে বরখাস্ত করা হয়েছে তার স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডে নিয়োগ দেওয়ার জন্য। খুব বেশি দূরের দেশ না, আবার সুশাসন এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে আমাদের কাছাকাছি অবস্থান আছে, আর ভৌগোলিক অবস্থান তো আছে। নেপালে অনেক কিছু সম্ভব হচ্ছে, আমাদের দেশে কেন হচ্ছে না? আপনি নেপোটিজমের কথাও মানে বলছিলেন, আবার এই প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের ইস্যু আছে, তো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এটা তো খুবই দুঃখজনক আর কি, এবং এটা মানে আমরা পাচ্ছি না কেন? আমরাও তো জেনজিরা আমাদের একটা অভ্যুত্থান এনে দিল, পলিটিক্যাল পার্টিরাও ছিল। যেটা হচ্ছে যে নেপালে পার্টির যিনি প্রধান হয়েছেন তো কাঠমান্ডুর মেয়র ছিলেন, উনি সেলিব্রিটি ছিলেন সেখানে। এবং শুধু তাই না, আমি নেপালের ক্যাবিনেটের টিম দেখছিলাম, অলমোস্ট সবাই বিদেশে পড়াশোনা করা এবং বয়সে ভেরি ইয়াং প্রফেশনাল, এবং কারোই বস্তি থেকে চাঁদাবাজ হয়ে এমপি হওয়ার এই রুটে তা কেউ আসে নাই। সবাই লেখাপড়া দেশে বিদেশে করে প্রফেশনাল জায়গা থেকে পলিটিক্সে আসছে। তো সেই জায়গাটাতে এসে হিস্টোরিক ট্রান্সফরমেশন বলতেই হবে নেপাল যেটা করে ফেলেছে। তারা সফল হবে কিনা, কারণ ইউজুয়ালি নেপালের সরকার খুবই অস্থিতিশীল হয়। গত 13-14 বছরে আমরা প্রায় 17টা সরকার দেখলাম, কেউই 2.5 বছর 2.5 বছরের বেশি থাকতে পারে না। বাট সোফার যেগুলো করছে সেগুলো দেখলাম নেপালে খুব পপুলার ডিসিশন। এখন রাষ্ট্র কতটুকু চালাতে পারবে সেলিব্রিটি জায়গা থেকে, আমরা ইউক্রেনে দেখেছি যে একজন কমেডিয়ানকে এনে জেলেন্সকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, এবং এটার সাথে সিআইয়ের ইনভলভমেন্টও ছিল, পরে আমরা জানতে পেরেছি। কিন্তু গভর্নেন্সে কিন্তু সে সফল হয়নি। তো এই জন্য হচ্ছে যে এটা এখনও ইয়েট টু সি, মানে সে আসলে গভর্নেন্সে কতটুকু সফল হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেটা বিএনপি করেছে এটা মানে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক অনেকগুলো কারণে। বুলবুল ভাই আমাদের ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে সম্মানিত ক্রিকেটার, যাদেরকে ভদ্র সম্মানিত এবং কোনো বদনাম নাই এমন ক্রিকেটারদের একজন, যিনি অস্ট্রেলিয়া থেকে ওখানে কিন্তু সে আইসিসিতে বড় জবে ছিলেন, সেটা ছেড়ে বিনা পয়সায় বাংলাদেশে গতর খাটতে আসছেন। সে কিন্তু কোনো বেতন নেয় না, বিনা পয়সায় কাজ করতেছে। সেরকম একটা মানুষকে আপনার কেন এই রাতের বেলা চট দখলের মতো করে বিসিবি দখল করতে হবে? কাকে দিয়ে দখল করলেন? যাদেরকে দিচ্ছেন এই মানুষগুলো সবাই খারাপ লোক তাও কিন্তু না, কিন্তু প্রত্যেককে জাতীয়ভাবে এখন ভিলেন বানায় দিলেন। এই প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো ফর্মে কিন্তু একটা প্রফেশনাল ইন্টিগ্রিটি জায়গা ছিল, কিন্তু এই প্রত্যেকটা লোককে নেপোকিটসদের মতো এখন আমাদেরকে ক্রিমিনাল গ্যাংস্টার বানায় দিলেন, যে একটা বিএনপি ফ্যামিলি গ্যাংস্টার ওখানে নিয়ে বসায় দিচ্ছে, এবং তাদেরকে সবাইকে আগামী দিনের গণ অভ্যুত্থানের শত্রু বানায় দিচ্ছেন, যেটা কোনোভাবে কাম্য ছিল না, প্রয়োজন ছিল না। ধন্যবাদ বেষ্টপদ, আমরা পয়েন্টটা ধরতে পেরেছি। রেজাল্ট করুন, আপনার কিছু কাউন্টার দেওয়ার ছিল যদি? না, আমি ফুয়াদের কথা বলবো যে মনে হয় কালকে আরেকটা গণ অভ্যুত্থান আসতেছে, ধন্যবাদ, আসুক, আমরা দেখি। এবং বাংলাদেশের অভিশাপ হলো নিরপেক্ষতা। আমরা নিরপেক্ষতা 1-11 সরকারে দেখছি, 18 মাসে দেখছি।
আমার তো নিরপেক্ষতার নামে একটা গুপ্ত সংগঠনকে বা আমার নিজের পছন্দের সংগঠনকে ফ্যাসিলিটেট করা দরকার নেই। আমার যেটা দরকার সমস্ত জায়গায় দলীয় লোক বসায় ফেলেন। এটা পৃথিবীর কোন দেশে নির্বাচিত সরকার নির্বাচনের পরে বিরোধী দল থেকে লোকজন এনে এনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসায়? একটা জায়গা দেখান তো। এখন এখানে বাংলাদেশে এটা অদ্ভুত, আমি প্রত্যেকটা জায়গা ধরে ধরে কাউন্টার দিতে পারি ফর অবশ্য থেকে, কেউ তো সেটা চায় না দেওয়ার যে বিরোধী দলের দেওয়া হোক। শেষ করি, সেইটা দেওয়ার কোনো দরকার এবং প্রয়োজন নেই। কারণ হলো এখানে যে রাজনীতিটা চলতেছে সেটা শুধু পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি। বিএনপির বিরোধিতার ধারে কাছে নাই বিরোধী দল, তারা এখনো পারসেপশন নির্মাণের জায়গায় আছে। এই যে একটা উদাহরণ দিল সারওয়ার তুষারের, সারওয়ার তুষার যখন কথা বললে এসেনশিয়ালি মিথ্যা কথা বলে। একটা কাঁচা উদাহরণ দিই, সেটা হলো 2 দিন ধরে একটা সারোয়ার নিয়ে এখন কথা বলি না, আমি আপনি উদাহরণ দিয়েছেন যে জন্য আমি আনতেছি। ওই স্টেটমেন্ট নিয়ে তুমি কথা বলো, ওই স্টেটমেন্ট ওইটা ধরেই বলতেছি, ওইটাকে নিয়ে কথা বলো, ওইটা ধরে বলতে সে ডিফেন্ড করতে পারবে না। না, আমি ওইটা ধরে না ডিফেন্ড করব না, রেকর্ড আছে, অন রেকর্ড। সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ নিয়ে 2টা শোতে একই আর্গুমেন্ট আমরা করলাম ধরে ধরে, 2টা শোতে সে কাঁচা মিছা কথা বললো। কি সেটা ছিল পয়েন্টটা, যে বিএনপি এই আইনটা এমনভাবে করছে যাতে করে সে যাকে খুশি যখন খুশি দলীয় সিদ্ধান্তে বরখাস্ত দিয়ে দিতে পারে। পরে দেখা গেল আইনটা হইল কি, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকই থাকবে না। এখন পয়েন্টে আসেন, যেই নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, মানে দলীয় লোকই থাকবে না, সেখানে দল কিভাবে যাকে খুশি তাকে বহিষ্কার করে দিতে পারে দলের লোক হিসাবে? তার মানে একটা ডাহা মিথ্যা 2 দিন ধরে সে তর্ক করল। এইবার বিএনপি কি লেভেলের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আপনার এই বিগত সরকারের আমলে করা আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা বহাল রাখলো, এটা আইন করে ফেললো। বিএনপি আওয়ামী লীগ এমন আওয়ামী লীগ হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধই করে দিল। ফলে এই যে র্যাটোরিক্সের মধ্যে দিয়ে রাজনীতি করা এবং ডিফেম করা, একটা দলকে ডিফেম করা যখন যার পলিটিক্সে বুঝতে হবে তার কোনো বড় পলিটিক্স নাই, ফলে এর মধ্যে দিয়ে রাজনীতি হবে না। আপনাকে রিয়েলি কর্মসূচিতে যাইতে হবে। বিএনপির বিরোধিতা করেন, কি দিয়ে করতে হবে আপনার? প্রপাগান্ডা, ন্যারেটিভ? নো, এটা ওয়ে না। আপনার ওয়েটা কি? পলিসি। বিএনপি পলিসি যদি ফেল করে বেটার পলিসি নিয়ে আপনি যান, জনগণ আপনাকে ভোট দিলে আপনি ক্ষমতা গ্রহণ করবেন বা দেশ চালাবেন, দায়িত্ব নেবেন, অসুবিধা নেই তো। কিন্তু তা না করে পারসেপশন ক্রিয়েট করা এবং প্রত্যেকটা জায়গায় ওভার সেন্সিটিভ করা, যেমন এই যে বিসিবির নিয়োগ, হ্যাঁ জঘন্য, এর আগামী গণঅভ্যুত্থানে শত্রু হয়ে গেলে বিসিবির নিয়োগ তামিম ইকবালকে ভাইসে আসছে। বুলবুল সবচেয়ে বড় খেলোয়াড়, বুলবুল সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, তামিম ইকবালের অবদান কি? বাংলাদেশের ইতিহাসের এত বড় ওপেনার তো আসেই নেই আর কখনো। আমি রেগুলার ক্রিকেট ফলো করি। এইবার 3 জন এখানে বিএনপির নেতার ছেলে আসছে, তাই না? এই 3 জনকে ভাইসে আসছে। তুমি বলো বিসিবির নির্বাচিত কমিটি কেন সরাই দিতে হবে? এটা অ্যাডহক কমিটি করছে। নির্বাচিত কমিটির ত্রুটি নিয়ে বিএনপিকে আজকে নতুন আপত্তি জানাইছে, আপত্তিকে আগে জানাই নাই। সজীব মাহমুদ ভুইয়ার যে প্রত্যেকটা লোকাল ক্লাবকে ম্যানুপুলেট করে যেভাবে সে কমিটি করছে, সেটা নিয়ে প্রতিবাদ কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয় নাই? বহুবার করা হয়েছে, কর্ণপাত করা হয় নাই ক্ষমতার জোরের কারণে। ফলে এখন এটা একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। সবাই জানে অ্যাডহক কমিটিটা খণ্ডকালীন 3 মাসের জন্য, এবং কাদের নিয়ে করা হয়েছে? বিসিবির নিয়ম হইল, ইভেন আওয়ামী লীগের আমলেও বিসিবিতে এমন কোনো লোক কি কমিটিতে ঢুকতে পারছে যাদের ক্লাব সংশ্লিষ্টতা নাই, খেলার সাথে সম্পর্ক নাই, ক্লাবের মধ্যে ওনারশিপ নাই? এই যে এখানে 11 জনের কমিটির মধ্যে 3 জন বিএনপি নেতার ছেলে আছে, খুবই অন্যায় অপরাধ করে ফেলছে। এবং এই 3 জনের আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, প্রত্যেকে ক্লাবিংয়ের সাথে জড়িত, প্রত্যেকের ক্রিকেট ক্লাবের সাথে সংশ্লিষ্টতা আছে, শুধু সংশ্লিষ্ট ক্যারিয়ার আছে লম্বা। আমি পার্সোনালি চিনি কয়েকজনকে, 2 জনকে আমি পার্সোনালি চিনি। তো পরে আরেক চেক করে প্রত্যেকেরই যে ক্রাইটেরিয়া বিসিবি স্বার্থের দ্বন্দ্ব যেন তৈরি না হয়, সে কারণে তো দূরে থাকলে অসুবিধা কি ছিল? যদি এটা তো অ্যাডহক কমিটি ভাই, আপনার নির্বাচন হবে, নির্বাচন হলে যাকে সুযোগ আছে নির্বাচন করার, নির্বাচন করে অ্যাডহক কমিটি, এটা 3 মাসের কমিটি, তারপরে নির্বাচন হবে। নির্বাচন করার জন্য বিসিবির ক্রাইটেরিয়া অনুযায়ী, বিসিবির সংবিধান অনুযায়ী যার সুযোগ আছে, আপনার যদি থাকে আপনি নির্বাচন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নির্বাচন তো হবে। ফলে এইটাকেই বিসিবি দখলের একটা চূড়ান্ত প্লট। বিএনপি আজকেই কিম জং উন হয়ে গেছে, এটা মনে করার কোনো। আরেকটা রেসপন্স করি, এই যে ব্যাংক, বিগত সরকারের আমলে পৃথিবীর সবচেয়ে বড় আপনার অর্থনীতিবিদ হিসেবে যাকে মনে করা হয় এম মনসুর আহমেদ, এই যে উনি যে ব্যাংকগুলো একভূত করার কথা বলার মধ্যে উনি যে ক্ষতিটা করে দিচ্ছে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করে, উনি একজন গভর্নর যখন বলে যে অমুক ব্যাংকগুলো দুর্বল, সেই ব্যাংকগুলোর প্রতি মানুষের রাস্তা থাকে, সবাই টাকা তুলে নিয়ে গেছে। সেই ব্যাংক পরে কিন্তু উনি ঠিকই টাকা বরাদ্দ করছে, কিন্তু ততক্ষণে রুগী মইরা ফিট, ধন্যবাদ, সুবিধা করা যায় না। ফলে উনি যে ক্ষতিটা করে গেছিল, সেই ক্ষতিটা এখন যারা দায়িত্ব আছে তাদেরকে তো পূরণ করতে হবে, না হলে তো। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমরা বিরতির পরে সে বাকিটা আলোচনা করি। ধন্যবাদ রেজাউল করিম রানী। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে।
বেশ পর আবার ফিরে এলাম আজকের আলোচনায়। রেজাউল করিম রনি, আপনি বক্তব্য রাখছেন, আপনার শেষ যেটি করতে চাচ্ছিলেন সেটা দিয়ে এটা পুনর্গঠন লাগবে। পুনর্গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই পারসেপশন বেসড রাজনীতি করলে হবে না। একটা কথা শুধু জাস্ট পয়েন্ট এখানে বলি, দেখেন ধরেন এই যে পপুলার রেটরিক্স ছাড়া হয়, ছেড়ে জনগণকে বিভ্রান্ত করা হয়, কিন্তু আপনার সাংগঠনিক রাজনীতি কোথায়? বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা বিএনপি যদি আওয়ামী লীগ হইতে পারতো তাইলে আওয়ামী লীগকে সে ক্ষমতা থেকেও নামাইতে পারতো। এটা সাধারণ কাণ্ডজ্ঞানে বোঝা যায়। বিএনপি রাজনীতি হলো একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, আর আওয়ামী লীগ হলো একটা কাল বেস ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি। যেরকম কাল বেস, অনুভূতি বেস, চেতনা বেস রাজনীতি করে জামাত এবং আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, এগুলো হলো এক ধারার রাজনীতি। আর এগুলো হলো লিবারাল পলিটিক্যাল পার্টি। এরা হলো মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে, আর ওইটা হলো মতাদর্শপন্থী রাজনীতি। ফলে যার রাজনীতির এরকমটা প্রাইমারি জ্ঞান নাই, সেই বুদ্ধিজীবী যখন এরকম মন্তব্য করে, আমি আর নাম নিচ্ছি না, হ্যাঁ, সেটা 100% শুধু না, এর বেশি কিছু যদি থাকে সেটা মিথ্যা। একটা উদাহরণ, বিএনপির এই কাজ দেখে কেউ যদি আশাহত হয়, আপনি আশাহত এখন আশাহতর কথা পরে আসতেছি। আপনার আশাবাদী হওয়ার আগে মিথ্যা আশাবাদী যখন হবেন তখন আপনি আশাবাদী হবেন। বিএনপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিছে? বিএনপি নোটিফিকেশন আগেই দেয় নাই, বলছে না যে এগুলো করা যাবে না। তো এখন নতুন করে তার জুলাই গাদ্দার তো হওয়ার দরকার নেই, সে তো পুরানা গাদ্দার। এখন আসেন, জামাত বিএনপি কিভাবে আওয়ামী লীগ হয়ে উঠছে, আর জামাত কিভাবে একদম মহান বিপ্লব, মহান গণতান্ত্রিক দল হয়ে উঠছে, সেটা কিভাবে? এক সেকেন্ড, সেটা হলো জামাতের আমির এখন চাচ্ছে, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে, এখন চাচ্ছে সমস্ত দলের রাজনৈতিক অধিকার। এখন তার আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, যেখানে সংগঠন হিসাবে বিচারের আমরা দাবি দিতে, এবং এখানে জামাতের পপুলার যে দাবিটা নিষিদ্ধ, এই নির্বাহী আদেশে সংগঠন নিষিদ্ধ করা, সেই খপ্পরে বিএনপি বরং পড়ছে। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা আমরা বলছি, বিএনপি ইস্তেহারে বলছে ট্রুথ অ্যান্ড হিলিং করার কথা, এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার করে, এবং আওয়ামী লীগের যারা সমস্ত সমর্থক ক্রিমিনাল অপরাধ করে নেই, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, মানবিক অধিকার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ করাটাই অন্যায় না, কিন্তু যারা ফৌজদারি অপরাধ করছে তাদেরকে সুষ্ঠুভাবে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ রেজাউল করিম রনি। প্রেসটুফাদ, আপনি শেষ করতে চান কিছু বলবেন? মূল বিষয়, আমার কোনো প্রশ্ন নাই। আমরা সিম্পলি চাচ্ছি জুলাই জাতীয় সনদ এবং রেফারেন্ডাম, যেটা একটা রিজাউন্ডিং ম্যান্ডেট আসছে, এইটা বিএনপি বাস্তবায়ন করবে। দেখেন, রনি লোকাল গভর্নমেন্টের কথা বলেছে, বিএনপির 31 দফাতে কিন্তু বলা ছিল যে সে দলীয় কোনো প্রশাসক লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে দেবে না, শেষ করতে হবে একটু, যদি না প্রশাসক মারা যায় অথবা আদালত দ্বারা অযোগ্য প্রমাণিত হয়। কিন্তু আমরা এসে দেখলাম 56টা জেলা 11টা সিটি কর্পোরেশন দিয়েছে। তো ইতিমধ্যে সে 31 দফা এবং জুলাই সনদের স্পিরিট দুইটাই সে ভঙ্গ করেছে। আমরা চাই এগুলো যেন সে না করে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। দর্শক, আমাদের এখানেই শেষ করতে